জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ১৪ দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত। ইন্টারনেট বন্ধ এবং সাধারণ ছুটিতে লেনদেনে বেকায়দায় পড়েন আমদানি রফতানিকারকরা। এবার সামলানো গেলেও দীর্ঘমেয়াদে বড় মাসুল গুনতে হতে পারে শঙ্কায় ব্যবসায়ীরা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মনির হোসেন। ১৪ দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা বলেন, জামাত শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের রাজনীতি নিষিদ্ধে সরকার ২-১ দিনের মধ্যে ব্যবস্থা নেবে বলে আশা তাদের। সোমবার বিকেল ৫:৩০টায় গণভবনে বৈঠকে বসে ১৪ দল। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় পৌনে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। সভায় প্রস্তাব ওঠে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার। আর তাতে সর্বসম্মতিক্রমে সায় দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের নেতারা। আজ গণভবনে বৈঠক শেষে সভার রাজনৈতিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এ সময় জামায়াত শিবির নিষিদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন ১৪ দল নেতারা। আশা করেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার। একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। বর্তমান যে ক্রান্তিকাল, সে কালটারে উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করতে পারে। আমরা আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই ১-২ দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। ১৪ দলের বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা জীবনের সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হয়। এছাড়া কোনো শিক্ষার্থী ও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদের আন্দোলন ঘিরে যে তাণ্ডব চালানো হয়েছে তা জঙ্গিবাদী কাজ। দেশ ও উন্নয়ন ধ্বংস করাই তাদের টার্গেট। গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা। সোমবার বিকেলে গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা শোনেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের ঘাড়ে চেপে জামাত শিবির, বিএনপির সন্ত্রাসীরা সুযোগ নিয়েছে। দেশের মর্যাদা তারা ধ্বংস করে দিতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতে হবে সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন যে কি অপরাধটা কি করলাম তাহলে? হ্যাঁ, আমার বাবা মা সবাইকে হত্যা করেছে, তারপরেও সেই কষ্ট বুকে নিয়েও আমি এসে শুধুমাত্র এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, মানুষের একটু ভালো থাকবে, মানুষের একটু উন্নত জীবন পাবে। আন্তর্জাতিকভাবে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি। সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা মানে সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালন করা হবে। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যের বরাতে সচিব জানান, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জন। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে এ কথা জানান তাদের স্বজনেরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান, গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান, জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে কথা বলছি। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, সরকার মানে নিচ্ছেন, সব জ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। ঘোষণা করেছে যে তারা আর নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ ও 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।
হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারের বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। স্লোগান মিছিল নিয়ে ফের রাজপথে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের পর এবার ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের ছেড়ে দেওয়ার পাশাপাশি সহিংসতায় নিহতদের বিচারসহ নানা দাবিতে সরব তারা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। তাদের সাথে সম্মানিত 4-5 জন টিচারও ছিলেন, তাদের সাথে আমরা কথা বলে তারা তাদের ছাত্রদের এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছে। এদিকে বরিশালে বিক্ষোভে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে অবিলম্বে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ক্যাম্পাস খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানান। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে কারবালা এলাকায় দ্বিতীয় দফায় পুলিশি বাধায় এগোতে পারেনি মিছিলটি। লক্ষ্মীপুর শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন তারা। বগুড়া শহরের কালী মন্দির এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। চৌমোহনী মাইজদি আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে বক্তব্য দেন কয়েকজন শিক্ষক ও অভিভাবক। চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগি মোড় এলাকায় জড়ো হয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয় তারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী ও নারায়ণগঞ্জে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটন। এ সময় প্রায় 300 অসহায় নারী ও 400 হতদরিদ্র পুরুষের মাঝে চাল, ডাল, আটা, তেল ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে আগুন, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞের কারণে নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে মহানগর যুবলীগ। এ সময় 5 শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন তারা। মোবাইল গ্রাহকদের জন্য 1 ও 3 মেয়াদি ডেটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় 1 ও 3 দিন মেয়াদ অফার করছে বাংলালিংক। রবি দিচ্ছে 3 মেয়াদি ডেটা। মাইজিবি অ্যাপে 2 দিনের ডাটা অফার করছে গ্রামীণফোনও। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70% অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদি প্যাকেজ। নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে। ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদি 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। 46 টাকায় 1 জিবির বেশি ডাটা প্যাকেজ দিচ্ছে রবি। মাইজিপিতে 84 টাকায় 5 জিবি মিলছে 2 দিনের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিটিআরসি নির্দেশনা মেনে স্বল্পমেয়াদী 1 দিন এবং 3 দিনের ডাটা প্যাক আমরা দেয়া শুরু করেছি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই সময়ে দেশের এই সময়ে স্বল্পমেয়াদী প্যাকেজগুলো গ্রাহকদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে ইন্টারনেট বিচ্ছিন্ন আর সাধারণ ছুটির কারণে টানা 3 দিন বন্ধ ছিল আন্তর্জাতিক আর্থিক লেনদেন, যা সময়মতো আমদানি বিল পরিশোধ করার ক্ষেত্রে বেকায়দায় ফেলে আমদানি রফতানিকারকদের। যদিও ব্যাংকগুলো বলছে এবার জরিমানা না দিয়েই পরিস্থিতি সামাল দেয়া গেলেও দীর্ঘমেয়াদী ইন্টারনেট বিচ্ছিন্ন থাকলে বড় মাশুল গুনতে হবে আগামীতে। কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর 19 থেকে 23 জুলাই বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম। 24 জুলাই বুধবার সীমিত পরিসরে ইন্টারনেট ও ব্যাংক চালু হলেও আন্তর্জাতিক আর্থিক লেনদেন করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। এতে জরিমানা গোনার শঙ্কায় পড়েন ব্যবসায়ীরা। ব্যাংকগুলো পেমেন্ট করে দিয়েছে, কিন্তু গ্রাহকের পক্ষে আসলে ইয়েটা নেওয়া সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট ডেলিভারিও হয়নি। সো ওইখানে একটা বেশ কয়েক দিনের জন্য একটা এক্সট্রা একটা ইন্টারেস্টের চাপ পড়ে আমাদের উপরে। ব্যাংকগুলো বলছে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি না হওয়ায় এখন পর্যন্ত কোনো পেমেন্টে গুনতে হয়নি জরিমানা। এলসি বেনিফিশিয়ারি যে ব্যাংক, সে ব্যাংকে আমরা ইনফর্ম করে দিই, তাহলে পেমেন্টটা ওটা রেকটিফিকেশনের আগ পর্যন্ত পেমেন্টটা ডিউ হয় না। রিসিভ করার পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, সেই জন্য সেরকম কোনো সমস্যা হয়নি। এবার এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হলেও কোনো কারণে দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন শীর্ষ এই ব্যাংক কর্মকর্তা। এমনটা কিছু আমাদের ব্যাংকের কাস্টমাররা ওইভাবে এখনো ফেস করে। আর সাইট বিল যেটা হয়, সাইটেই ধরেন যেটা হয় সেটা দিয়ে একদিন দিলে হলে ওটা মেজর খুব একটা প্রবলেম হয় না। ইন্টারনেট ইজ নাও এ ডেইলি অ্যাফেয়ার, আপনি এটাকে বন্ধ করে কিছু করতে পারবেন না। সবচেয়ে বড় লস যেটা হয়েছে আমি মনে করি আমাদের ইমেজ ইস্যু হয়ে গেছে। ব্যাংকগুলো জানায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পণ্যের এলসি ডকুমেন্ট পাওয়ার 5 কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হয় আমদানি বিল। তবে দেশে ইন্টারনেট বন্ধের টানা 5 দিনের মধ্যে 2 দিন ছিল সরকারি ছুটি। ফলে বাকি 3 দিন লেনদেন বন্ধ থাকলেও তেমন কোনো সমস্যা হয়নি বিল পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ থাকার 1 সপ্তাহ পর খুলেছে নীলফামারী সৈয়দপুরের প্রায়
3 শতাধিক লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা। ব্যবসায়ীরা জানান, উৎপাদন বন্ধ থাকায় সময়মতো ডেলিভারি দেয়া যাচ্ছে না মেশিনারিজ পণ্য। আর 1 সপ্তাহের মজুরি না পেয়ে আর্থিক সংকটে আছেন শ্রমিকরা। শিগগিরই চলমান সংকট সমাধানের দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও চলমান কারফিউর কারণে 1 সপ্তাহ বন্ধ ছিল নীলফামারীর সৈয়দপুরের লাইট ইঞ্জিনিয়ারিং কারখানাগুলো। গত শনিবার থেকে কারখানার তালা খুললেও অর্ডার ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ। সৈয়দপুরের কারখানাগুলোতে তৈরি করা হয় বড় বড় আমদানি করা মেশিনের খুচরা যন্ত্রাংশ ও কৃষি সরঞ্জাম। 3 শতাধিক কারখানায় কাজ করেন প্রায় 5,000 শ্রমিক কর্মচারী। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও কারফিউর কারণে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ। তারা জানান, সময় মতো যন্ত্রাংশ ডেলিভারি দিতে না পারায় ক্রেতারা টাকা দিতেও গড়িমসি করছে। 1 সপ্তাহের মজুরি না পেয়ে আর্থিক সংকটে আছেন শ্রমিকরা। আমরা যে মালামাল খরিদ করে নিয়ে আসি সেটাও পাচ্ছি না, আর প্রোডাকশনও আমাদের বন্ধ। এই কারণে আমাদের প্রায় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে 6 থেকে 7 দিন আমাদের দোকানগুলো বন্ধ ছিল, সে কারণে মালিক পক্ষ যেরকম ক্ষতি হচ্ছে সেরকম কিন্তু শ্রমিক পক্ষও ক্ষতি হচ্ছে। আমরা তো হাজিরাতে কাজ করি, তো আমাদের তো মনে হয় 5-4 দিন বন্ধ গেল, আমাদের তো কোনো হাজিরা পাওয়া যায় না। শীঘ্রই চলমান সংকট নিরসন করে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। এই ছোট ছোট লেথ মেশিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের লেবাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, মেশিনরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেন দেরি না হয়, যত দ্রুত পারা যাক এই সমস্যার সমাধান করে। সৈয়দপুরের ব্যবসায়ী সমিতির তথ্য মতে উৎপাদন বন্ধ থাকায় গত 1 সপ্তাহে লাইট ইঞ্জিনিয়ারিং কারখানাগুলোর অন্তত 15 কোটি টাকার ক্ষতি হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চে অগ্রগতি প্রতিবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে 5 নভেম্বর সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে বেনজিরের দুর্নীতি তদন্তের উপর উচ্চ আদালতের নজরদারি চান রিটকারী আইনজীবী। 3 দিনের ভিতরে 13 কোটি টাকা লেনদেন হয়েছে। বিদেশে তার অনেক সম্পত্তি আছে যেগুলো তদন্ত করতে একটু সময় লাগছে। কোর্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট প্রকাশ করেছে। দুর্নীতি দমন কমিশন তাদের আইন অনুযায়ী প্রসিড করুক এবং পরবর্তী অগ্রগতি, পরবর্তী ডেভেলপমেন্ট তারা তদন্ত শেষ করতে পারলো কিনা, মামলা হলো কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে 5ই নভেম্বর 2024 তারিখে পুনরায় এটা কোর্টের লিস্টে থাকবে। সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের বিষয়টি অনুসন্ধানে ইতিমধ্যে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এলে প্রতিষ্ঠানটির অভিযুক্ত 5 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পিএসসি। পরে তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার আগেই প্রকাশ ও বিতরণের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে। বর্তমানে আসামিরা কারাগারে আছেন। শঙ্কা জাগাচ্ছে বাংলাদেশ বিমানে থাকা বোয়িংয়ের উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির প্রকৌশল বিভাগকে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট চাপ বেশি থাকায় গুরুত্ব দিতে হবে রক্ষণাবেক্ষণে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বহরে থাকা নতুন উড়োজাহাজের সঠিক ব্যবহার বাড়িয়ে লাভজনক অবস্থায় থাকতে মরিয়া বাংলাদেশ বিমান। অবস্থান ধরে রাখতে তুলনামূলক স্বল্প পরিমাণ ক্যারিয়ার দিয়েই পাখা মিলছে নতুন নতুন রুটে। এতে যাত্রীরা উচ্ছ্বসিত হলেও ঝুঁকি বা শঙ্কায় ফেলেছে অনেক উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটি। বাংলাদেশ বিমানের বহরে থাকা বর্তমানে 21টির মধ্যে 16টি বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। এর মধ্যে সম্প্রতি যান্ত্রিক ও টেকনিক্যাল ত্রুটির কারণে কয়েকটি ফ্লাইট বাতিল, তেলের ট্যাঙ্কিতে লিকেজ,
উইন্ডশিল্ড ফেটে যাওয়া সহ নানা কারণে বাড়ছে যাত্রী অস্বস্তি। বিশেষজ্ঞরা বলছেন উড়োজাহাজের পরীক্ষার প্রয়োজন হয় A, B, C ও D ক্যাটাগরির। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের কোয়ালিটি নিশ্চিতে সমন্বয় না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একটা এয়ারলাইন্সের যে মেইনটেনেন্স সিস্টেম, এখানে কিন্তু 3টা প্রমিনেন্ট অর্গানাইজেশন কাজ করে। একটা হচ্ছে মেইনটেনেন্স যারা করে ডাইরেক্টলি, তাদের সাথে রয়ে গেছে কোয়ালিটি এনশিওর করার জন্য, তারা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করার জন্য একটা গ্রুপ রয়ে গেছে। আরেকটা অর্গানাইজেশন ক্যাম, কন্টিনিউয়াস এয়ারওয়ার্থিনেস অর্গানাইজেশন। তো 3টা জায়গায় কিন্তু এখানে সব কিছু, এখানে অধিপতির কোনো কোঅর্ডিনেশন গ্যাপ আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আকাশপথের হাজার হাজার কোটি টাকা মূল্যের এসব পরিবহন এমনিতেই স্পর্শকাতর, তাহলে কেন এতটা টেকনিক্যাল সমস্যা তা নিয়ে কপালে ভাঁজ বিমান মন্ত্রণালয়ের। প্রকৌশল বিভাগকে আরও তৎপর এবং সম্ভাব্য উপকরণ আগেই কেনার নির্দেশনা দেওয়ার কথা জানান বিমানমন্ত্রী। বিগত দিনগুলোতে বিমানের বেশ কিছু এয়ারক্রাফট যান্ত্রিক ত্রুটির কারণে হয় ডিলে হয়েছে অথবা ফেরত আসতে হয়েছে, জনগণের বিড়ম্বনার শিকার হয়েছে। মেনটেন্যান্সের সিস্টেমটাকে আরও উন্নত করতে হবে এবং এই ব্যাপারে ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার এবং এর সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে, ব্যবস্থাপনা পরিচালক তাদের সঙ্গে আমি কথা বলেছি। কিছু কিছু পার্টস বা কিছু কিছু সরঞ্জাম যেটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন সিট নিয়ে আমি শুনেছি কিছু সমস্যা আছে, এগুলিকে বলেছি আগের থেকেই যেন আমরা প্রকিউর করে রাখি, যাতে প্রয়োজনের পরে প্রকিউরমেন্টে গেলে একটু দেরি হবে। তবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ সংক্রান্ত জটিলতার পেছনে সংস্থাটির দীর্ঘ অভিজ্ঞ প্রকৌশলী টিমের দায়িত্বহীনতা নাকি পরিকল্পিত কোনো অসৎ মহলের ইন্ধন তা খতিয়ে দেখার দাবি এভিয়েশন সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার সন্ধ্যা 7টায় শাহজালাল বিমানবন্দরে শাফিনের মরদেহ পৌঁছালে গুলশানে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12টায় আজাদ মসজিদের সামনে শাফিনের প্রতি শ্রদ্ধা জানাবেন স্বজন সহকর্মীরা। সেখানেই জানাজা শেষে শাফিনকে দাফন করা হবে বনানী কবরস্থানে। 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের সাবেক এই ভোকালিস্ট। আটচল্লিশ জন নারী গেলেন জর্ডান, অথচ কাউকে গুনতে হলো না এক পয়সাও। নেই বিদেশ পৌঁছে কর্মহীন থাকার ভয়ও। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েলসের মাধ্যমে সোমবার জর্ডানের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান তারা। এ সময় বিদেশগামীদের বৈধ উপায়ে টাকা পাঠানোর আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা 48 জন নারী, সবার হাতে সাদা রঙের ফুল, অপেক্ষা করছিলেন জর্ডানগামী ফ্লাইটের। বিদেশ যাওয়ার অর্থ জোগাড় করতে যখন অনেককে খোয়াতে হয় স্থাবর অস্থাবর সম্পত্তি, তখন বিনা খরচেই জর্ডান যাচ্ছেন এই নারীরা। 2010 সাল থেকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন সময় বিনা খরচে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন অনেকে। সেই ধারাবাহিকতায় এবার আত্মনির্ভরশীল হওয়ার যাত্রায় পাড়ি জমা দেন এই নারীরাও। সম্পূর্ণ বিনামূল্যে বোয়েসেলের সহযোগিতায় আমরা জর্ডানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার মুখ উজ্জ্বল করতে পারি। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে যাচাই বাছাই, এরপর কয়েক ধাপের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে তাদের। সোমবার ফ্লাইটের যাত্রা শুরুর আগে তাদের বিদায় জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। এ সময় দেয়া বক্তব্যে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিদেশে দেশের মান মর্যাদা বৃদ্ধি করবে। অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে যে অবৈধ পথে টাকা পাঠানোর জন্য, অবৈধ পথে কোনো টাকা পাঠাইবে না। গত 14 বছরে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে 1,13,000 কর্মীর। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের 28 দিনে দেশে 165 কোটি 70 লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে গত 3 দিনে এসেছে 10 কোটি 4 লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এ তথ্য জানান। বলেন, গত কয়েকদিন ব্যাংক বন্ধ থাকার পর গত 3 দিনে প্রবাসী আয় স্বাভাবিক ধারায় ফিরছে, যা আগামী সপ্তাহে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। গত জুনে প্রবাসীরা 254 কোটি মার্কিন ডলার দেশে পাঠান, যা গত 3 বছরে এক মাস হিসেবে সর্বোচ্চ ছিল।
চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউর মতো বিশেষ পরিস্থিতি, যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা, তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসাব বলছে 25 থেকে 50 পয়সা। ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্যমূল্য বাড়িয়ে দেয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, এত দাম ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। সিন্ডিকেট, গঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, মধ্যবিত্তদের জন্য একটু চাপ করে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্য পণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়ক তো নাই, সবকিছুর দামই তো বেশি। 5,000-6,000 টাকা মানে আগে ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের 2 দফা বন্যায় গাইবান্ধার প্রায় 30,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে পাট, মরিচ সহ আমনের বীজতলাও। পানি নামার পর আবারও চাষের চেষ্টা করছেন কৃষক, তবে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি তাদের, আর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। জলাবদ্ধ ফসলের ক্ষেত, নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা সহ অন্যান্য জমির ফসলও। চলতি বছর 2 দফা বন্যার কবলে পড়ে গাইবান্ধার 4 উপজেলার 28টি ইউনিয়ন, প্লাবিত হয় প্রায় 39,000 হেক্টর ফসলি জমি। বন্যা 15 দিনের বেশি স্থায়ী হওয়ায় নষ্ট হয়ে গেছে 30,000 হেক্টর জমির ফসল। পানি নেমে যাওয়ার পর নতুন করে অনেকেই চাষাবাদ শুরু করেছেন, তবে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকদের। ধান গাড়বে যে সেই বীজগুলো ক্ষতি হয়েছে, এখন ওই বীজগুলো গাড়ার মতো কোনো শক্তি নেই। এই তো জমি জমা পড়ায় মার যাওয়ার মতো অবস্থা। চাষের ক্ষেত্রে ভেসে গেছে, তারপরে মরিচ, তরি তরকারি সব তলিয়ে নষ্ট হয়ে গেছে। সরকার একটু সহযোগিতা করে বা কৃষি অফিস থেকে সহযোগিতা করে, তাহলে কৃষকেরা একটু সহযোগিতা পাইলে ওরা একটু আবার সুবিধা আবার পুনরায় করবে। কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিমজ্জিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। আমরা আশা করি এই উদ্যোগগুলো আমরা অচিরেই বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কৃষি বিভাগের তথ্য মতে 2 দফা বন্যায় গাইবান্ধার কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় 76 কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ঠাকুরগাঁও পৌর এলাকায় নিয়মিত অপসারণ করা হচ্ছে না বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ শহরবাসী। বাসিন্দাদের অভিযোগ, প্রতি মাসে শহর পরিচ্ছন্নতায় অর্থ খরচ করা হলেও মিলছে না পৌরসেবা। অন্যদিকে বর্জ্য অপসারণে নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান জানায়, সংগ্রহ করা ময়লা আবর্জনা ফেলার স্থান পৌর কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দিতে না পারায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। বিষয়টি স্বীকার করে পৌর মেয়র জানান, পৌর বর্জ্য অপসারণে শিগগিরই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। সড়কের পাশে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা বর্জ্য জমে অনেক স্থান পরিণত হয়েছে ভাগাড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। এটি ঠাকুরগাঁও শহরের স্টেশন রোড, সত্যপীর ব্রিজ, বাসস্ট্যান্ড, কলেজপাড়া ও জমিদারপাড়া সহ অধিকাংশ এলাকার সড়কের পাশের চিত্র।
শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসের বর্জ্য সরিয়ে নিতে উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। টেকসই উন্নয়ন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শহরের আবর্জনা অপসারণের দায়িত্ব দেওয়া হয় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। তারা সুবিধাভোগীদের কাছ থেকে প্রতি মাসে 100 টাকা করে আদায় করে। তবে অভিযোগ উঠেছে, নিয়মিত টাকা পরিশোধ করা হলেও অপসারণ করা হচ্ছে না বর্জ্য। সম্প্রতি পৌরসভা চত্বরে ময়লা আবর্জনার ব্যাগ রেখে প্রতিবাদ জানান পরিবেশ রক্ষা কমিটি। এখানে দুনিয়ার পচাশোরা গন্ধ হয়, এখানে থাকা যায় না, আমরা দোকান করতে পারি না। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান করি যেন এটা দ্রুত নিরসন করে। আমরা পৌরসভাকে অনুরোধ করছি, তাদের নাকি কি সমস্যা আছে, সেটা সমস্যাটা তাদের হবে, কিন্তু পৌরসভার এই বর্জ্যগুলো সংগ্রহ করে এবং এগুলো ব্যবস্থাপনার দায়িত্বটা হলো তাদের। ডাম্পিং স্টেশনটা যদি আমাদের ফাইনাল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কাজ করতে আর কোনো সমস্যা থাকবে না। সংগ্রহ করা বর্জ্য রাখার নির্দিষ্ট স্থান না থাকার বিষয়টি স্বীকার করে দ্রুত কার্যকারী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। কিছু সরেছি, এটা ঠিক ছিল, চলমান ছিল, তো এখন স্থায়ীভাবে আমরা নিরসন করতে পারবো বলে আশা রাখছি। একটা জায়গা পেয়ে গেছি। ঠাকুরগাঁও পৌরসভার 12টি ওয়ার্ডে বসবাস প্রায় 1.5 লাখ মানুষের। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। চাঁপাইনবাবগঞ্জে সরকারি পার্ক দখল করে নির্মাণ করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত 23 জুলাই রাতে প্রশাসনের নির্দেশে বারোঘড়িয়ার মহানন্দা নদীর তীরের এসব অবৈধ স্থাপনা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পার্কের জায়গাটি সরকারি খাস সম্পত্তি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন। তিনি আরও জানান, আগেও অবৈধ স্থাপনা উচ্ছেদে সেখানে কয়েক দফা নোটিশ দেওয়া হলেও স্থাপনা সরিয়ে নেয়নি দখলদাররা। অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলায় বনজীবী সমাবেশ হয়েছে। সোমবার পশুর রিভার ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে কাইনমারি এলাকায় এই আয়োজন করা হয়। এ সভায় বক্তারা বলেন, বৈরী আবহাওয়া আর সুন্দরবনের রক্ষণাবেক্ষণের অভাবে অস্তিত্বের হুমকিতে জাতীয় সম্পদ বাঘ। অপরিকল্পিত শিল্পায়ন এবং খালে বিষ প্রয়োগের কারণে বাঘসহ সুন্দরবনের জীববৈচিত্র্য দিন দিন ধ্বংস হচ্ছে। বনাঞ্চল রক্ষা আর বাঘ সংরক্ষণে সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিক্ষোভ থেকে ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি কামনা করা হলে কয়েকজন এমপি ও ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেন। বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। বিক্ষোভে উত্তাল ব্রিটিশ পার্লামেন্ট এলাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। গুজব ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদ জানান নেতাকর্মীরা। বলেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিএনপি। সেই সঙ্গে দেশব্যাপী জামাত শিবির তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তারা। হত্যাযজ্ঞ হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলা যে সমস্ত পাপিষ্টরা করেছে, এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে। মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে 18 সালে কোটা সংস্কার বাতিল করেছেন। পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত, বাংলাদেশ সরকার একমত। তাহলে এই হত্যাযজ্ঞ কেন? একটাই কারণ, এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত, যারা 71-এর মুক্তিযুদ্ধকে
মেনে নেয়নি, যারা 75 বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্র্যান্ড হামলার হত্যাকারী, তারা একজোট হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল, সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায়। ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যারোলাইন নক্স এমপি সহ প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী এমপি সশরীরে সমাবেশে এসে আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ তাদের সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ব্রিটিশ মন্ত্রী ও এমপিরা বলেন, বাংলাদেশের চলমান বিষয়টি নিয়ে তারা অবগত আছেন এবং গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। The letter that I've been presented with today, I will ensure it goes in to the leadership from my office, stating that the concerns that the President has talked about today, and ensuring that the British government at least looks at the letter that is being sent in. বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী প্লেকার্ড হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী জ্বালাও পোড়া ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে এই প্রতিবাদ সমাবেশে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে। জার্মানি থেকে প্রতিবাদ সমাবেশের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সংহতি রূপ দেয়া, সাধারণ ছাত্রছাত্রীদের হাতে অস্ত্র তুলে দেয়া, সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটানো, একই সাথে ধ্বংসযজ্ঞ চালানো, বিশেষ করে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো রয়েছে, বিটিভি, মেট্রো রেল, সেতু ভবন সহ নানা স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশের দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো। তাদের দাবি, বাংলাদেশের একটি অশুভ রাজনৈতিক চক্র তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাধারণ ছাত্রদের ব্যবহার করছে। স্বপ্নের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে, বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, বাংলাদেশের মানুষ এই অরাজকতা চায় না। প্রতিষ্ঠানগুলো এগুলোকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা কখনোই বাংলাদেশের লোক না, তারা কখনোই এই দেশের কিছু চায় না। যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি তাদের সবারই এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো বিচার নাই, তাদের দেশপ্রেম নাই। এই সমস্ত সন্ত্রাসীদের ধরে নিয়ে তাদেরকে যোগ্য বিচার করা উচিত, তাদেরকে বিচারে আওতায় আনা উচিত। যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, মানুষকে খুন করে, রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালায়, মানুষের জনজীবন অশান্তিময় করে তুলে, তাদের প্রতি আমাদের ঘৃণা এবং তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আপনারা আন্দোলন করেন, আন্দোলন আমাদের অধিকার, জাতির অধিকার, গণতান্ত্রিক দেশে, কিন্তু আপনারা এই আন্দোলনের নাম করে রাষ্ট্রীয় কোনো সম্পদে আপনারা হাত দিবেন না এবং জামাত, বিএনপি, জঙ্গি দলের পাতানো ফাঁদে আপনারা পা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন। বাংলাদেশের এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে হত্যা করার মূল পরিকল্পনা ছিল। আপনারা অনেকেই জানেন তারা গণভবন ঘেরাও করতে চেয়েছিল, শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি করতে চেয়েছিল। সেই লক্ষ্যে আমরা আজকে সমবেত হয়েছি প্রবাসী বাঙালিরা। আমরা এর বিরুদ্ধে সোচ্চার এবং আমরা সবাইকে সচেতন করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা একমাত্র জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আমরা তার সাথে আছি, তার পাশে আছি। কোমলমতি শিশুদের আন্দোলনকে আশ্রয় নিয়ে ৭১-এর পরাজিত শক্তি আবার সবল মেরেছে বাংলাদেশের। আমরা আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকার জন্য, স্বাধীনতার পক্ষের বাংলাদেশের যে উন্নয়ন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা করার স্বপ্ন, সেটা বিনষ্ট করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র জার্মান আওয়ামী লীগ প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকবে। শুধু বাংলাদেশ, জার্মানি নয়, সারা বিশ্বের যে প্রান্তেই সেই অশুভ শক্তি থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার আহ্বান সমাবেশে আসা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জনবহুল জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী সরিয়ে নেওয়া হচ্ছে বর্নিও দ্বীপে। দেশটির নতুন এ রাজধানীর নামকরণ করা হয়েছে নুসান্তারা। চলছে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো নির্মাণের কাজ। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো কাজ শুরু করেছেন নুসান্তারায় তার নতুন কর্মস্থল থেকে।
ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপে চলছে বড় বড় অবকাঠামো নির্মাণের কাজ। তোড়জোড় চলছে সম্পূর্ণ একটি শহরকে সরিয়ে আনার। প্রায় শেষ হওয়ার পথে প্রেসিডেন্ট প্যালেস থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক ভবন নির্মাণের কাজ। ইন্দোনেশিয়ার রাজধানী স্থানান্তরের জন্যই এ মহাযজ্ঞ। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তায় প্রায় 1 কোটি মানুষের বসবাস। যানজট, বায়ুদূষণ থেকে শুরু করে অল্প বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায় পানিতে। এরকম নানা সমস্যায় জর্জরিত ইন্দোনেশিয়ার প্রধান এই শহরটি। এজন্য দেশটির রাজধানী সরানো হচ্ছে বর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তানে। নতুন এ রাজধানীর নামকরণ করা হয়েছে নুসান্তারা। রাজধানীর নির্মাণ কাজ শেষ না হলেও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো কাজ শুরু করেছেন তার নতুন কর্মস্থল থেকে। সব ধরনের সুবিধা না থাকলেও তিনি তার দায়িত্বের শেষ কয়েক মাস এখানেই কাটাতে চান। এদিকে সামনের মাসে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস পালন করা হবে নতুন এই রাজধানী শহরে। এই আয়োজনকে সামনে রেখে নির্মাণ কাজ শেষ করার জন্য আরও দ্রুততার সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে চলছে সাজ রব। আমি আজ থেকেই এখানে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছি, কিন্তু আমি আপনাদের নিয়ে যেতে পারবো না, কারণ এখনো অনেক কর্মী রয়েছেন, তারা কাজ করছেন। আমি তাদেরকে বিরক্ত করতে চাই না। পরিচ্ছন্নতার কাজ চলছে এবং সবকিছু খুব সুন্দর অবস্থায় আছে। নুসান্তারাকে নতুন রাজধানী করা হলেও জাকার্তা থাকবে দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে। বর্তমান প্রেসিডেন্টের উদ্যোগেই 2022 সালে রাজধানী সরানোর বিষয়ে আইন পাশ হয়। তবে দূরবর্তী এই দ্বীপটিতে রাজধানী সরানো হলে সেখানকার পরিবেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সমালোচকরা বলছেন সেখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। কাকুলি আক্তার, সময় সংবাদ। ক্রিকেটের খবর। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই সুখবর পেল বিসিবি। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সে বছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এশিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরের বছর টি-20 বিশ্বকাপ হওয়ায় 2025 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। দুই আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে 5 বার এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। 1988 সালে প্রথমবার আসর বসে লাল সবুজের দেশে। 2000 সালে দ্বিতীয়বার বসে এশিয়া কাপ। এরপর 2012, 2014 ও 2016 সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের ক্রিকেট ম্যাচ, যেখানে বিসিবি রেড ও গ্রিন নামে 2 দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। সেখানে তাইজুল ইসলামের বিসিবি রেড টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তানজিম সাকিবের বোলিং তোপে শুরুটা ভালো হয়নি বিসিবি গ্রিনের। ওপেনার নাইম শেখ ফেরেন 0 রানে। 3-এ নামা খালিদ হাসানও পারেনি বড় ইনিংস খেলতে। তবে এনামুল হক বিজয়ের 90, ইয়াসির আলী রাব্বি ও মুশফিকুর রহিমের জোড়া 50-তে প্রথম দিন শেষে 5 উইকেটে 220 রান জমা করে মেহেদী হাসান মিরাজের দল। জাকির আলীকে সঙ্গে নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিবের 3 উইকেট ছাড়া 1টি করে উইকেট নিয়েছেন খালেদ ও নাইম। এর আগে 2 দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল 2 দল।
দেশের ফুটবলের খবর। হামজা দেওয়ান চৌধুরী কবে বাংলাদেশের হয়ে খেলবেন এ বিষয়ে কিছুই জানে না বাফুফে। লেস্টার সিটির এই ফুটবলারের পাসপোর্ট রেডি হলেও লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে তিনি সেটা এখনও গ্রহণ করেননি। তার সঙ্গে যোগাযোগও করেনি বাফুফে। এদিকে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য ফিফাকে পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা রিপোর্ট পাঠিয়েছে বাফুফে। আগস্টে ফিফার অনুমতি পেলেই শুরু হবে প্রজেক্টের কাজ। হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে, যে খবর দেশের ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিল। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে দলে পাওয়ার প্রত্যাশা করলেও আইনি প্রক্রিয়ায় ঝুলে আছে সবকিছু। এর আগে লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে পাসপোর্টের আবেদন করতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয় হামজাকে। প্রথম দফায় হতাশ হয়ে ফিরে যান তিনি। এরপর হামজার পাসপোর্ট তৈরিতে বাফুফে সহযোগিতা করবে বলেও জানায়। তবে লেস্টার সিটির তারকা ফুটবলারের বাংলাদেশি পাসপোর্ট রেডি হলেও সেটা তিনি এখনও গ্রহণ করেননি। এই বিষয়ে বিস্তারিত কিছুই জানে না ফুটবল ফেডারেশনও। আমরা যতটুকু জানি ওর পাসপোর্ট হয়েছে, ও এখন পর্যন্ত পাসপোর্টটা এম্বাসি থেকে নিতে পারেনি, যেহেতু প্রি সিজন শুরু হয়ে গিয়েছে। এদিকে 2022 সালে ফিফা টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারের খুনিয়াপালংয়ে 20 বিঘা জমি বরাদ্দ পেয়েছে বাফুফে। তবে এই প্রজেক্টে পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে রিপোর্ট চেয়েছিল ফিফা, যা ইতোমধ্যে ফিফার কাছে পাঠিয়েছে বাফুফে। সেখানে স্থাপনা তৈরির ক্ষেত্রে কিছু বিষয় মেনেই কাজ শুরু করতে হবে বলে জানানো হয় রিপোর্টে। 500 মিটার এরিয়ার মধ্যে কোনো বাইরে যে এরিয়াটা আছে ওইটার বাইরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। যেটা করতে হবে আমাদের যে 20 একর জায়গা আছে ওইটার মধ্যেই করতে হবে। এর পরবর্তীতে আরেকটা ওদের রেকমেন্ডেশন হচ্ছে যে আমাদের এখানে যত গাছ কাটা যাবে তার দ্বিগুণ অথবা তার বেশি গাছ লাগাতে হবে। আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে ওদের ওইখানে যে প্রাণী আছে, হাতি আছে কিছু, ওদের জন্য গহীন অরণ্যে কিছু আমাদের কাঁঠাল গাছ, কলা গাছ এরকম লাগাতে হবে। বিএফএফ সেন্টার ফর এক্সিলেন্স প্রজেক্টের জন্য $30 লাখ বেশি অর্থ প্রদান করবে ফিফা। তবে কাজ শুরু করতে অপেক্ষা করতে হবে ফিফার অনুমতি পাওয়া পর্যন্ত, যা আসতে পারে আগামী মাসে। আমরা ইতিমধ্যেই ফিফার কাছে এই ইএসআই রিপোর্টটা, ঢাকা ভার্সিটি রিপোর্টটা পাঠিয়েছি। আমরা আগস্টের শেষ নাগাদ ফিফা থেকে আমরা পরবর্তী নির্দেশনা পাব। ফিফার এই প্রজেক্টে শুধু ফুটবলেরই উন্নয়ন নয়, সঙ্গে দুয়ার খুলবে কর্মসংস্থানেরও। টাইমলাইন কত হবে? রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের বৈঠক। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত। ইন্টারনেট বন্ধ এবং সাধারণ ছুটিতে লেনদেনে বেকায়দায় পড়েন আমদানি রফতানিকারকরা। এবার সামলানো গেলেও দীর্ঘমেয়াদে বড় মাসুল গুনতে হতে পারে শঙ্কায় ব্যবসায়ীরা। শঙ্কা জাগাচ্ছে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি। সম্প্রতি কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসেছে মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।